তাই টাকা দিতে আসছে, ভয় এখনো জীবিত। নাবিলা চুপ করে গেলেন, তারপর বললেন, এখন আমাদের তাদের সামনে আনতে হবে যারা নিজেদের নির্দোষ মনে করে। চুপ থাকাও একটি অপরাধ। তিনি একটি নতুন অভিযান শুরু করলেন, অপারেশন চুপি ভাঙো। এর অধীনে তিনি একটি হেল্পলাইন নম্বর চালু করলেন, যাতে মানুষ গোপনে তাদের কথা বলতে পারে। প্রথম দিন 3টি কল এলো, দ্বিতীয় দিন 17টি, তৃতীয় দিন 50টি। একটি কল নাবিলাকে হতবাক করে দিল। ফোনে একজন মহিলার কাঁপা কণ্ঠ ছিল। ম্যাডাম, আমার স্বামীর মিষ্টির দোকান ছিল। 3 মাস আগে তিনি হপ্তার জন্য তারা খেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আমি এফআইআর করেছিলাম, কিন্তু পুলিশ বলল প্রমাণ নেই। সেই থেকে আমি চুপ ছিলাম। নাবিলা তার ঠিকানা নিলেন এবং সেই সন্ধ্যায় তার দোকানে পৌঁছলেন। মহিলা তার স্বামীর ডায়েরি দেখালেন, যেখানে প্রতিটি তারিখে প্রতিটি পেমেন্টের হিসেব লেখা ছিল। নাবিলার মনে হলো যেন কেউ তার বুকে পাথর রেখেছে। তিনি বললেন, আপনার স্বামীর মৃত্যু বৃথা যাবে না। তিনি ঠিক করলেন চুপ থাকার পর্দা তুলে ফেলতে হবে। পরের সপ্তাহে একটি জনসভা ডাকা হলো। শহরের সব দোকানদারকে ডাকা হলো। মঞ্চে ছিল একটি মাত্র চেয়ার, যেখানে বসেছিলেন ডিএম নাবিলা। তিনি মাইক তুলে বললেন, আজ আমি আপনাদের কাছ থেকে কিছু চাইতে আসিনি, আমি আপনাদের কণ্ঠ ফিরিয়ে দিতে এসেছি। এখন আপনারা বলবেন, খোলাখুলি, ভয় ছাড়া। প্রথমে কিছুক্ষণ নিস্তব্ধতা ছিল। তারপর একজন বৃদ্ধ দাঁড়ালেন। আমি 15 বছর ধরে এই শহরে দোকান চালাচ্ছি। প্রথমবার কোনো অফিসারকে ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখলাম। তালির শব্দ উঠল। তারপর একজন মহিলা বললেন, আজ অবধি কাউকে সত্য বলতে দেখিনি, কিন্তু আজ আমি বলবো। সেই দিন 72 জন সাক্ষ্য দিলেন, 31 জন নাম বললেন। নাবিলা সব রেকর্ড করালেন। কিন্তু আসল ধাক্কা তখন লাগলো যখন একটি 13 বছরের মেয়ে এসে বলল, আমার বাবার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি বলতেন পুলিশ ভগবানের মতো, কিন্তু ভগবানই আমাদের জ্বালিয়েছে। পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। নাবিলা চোখ বন্ধ করে নিজেকে বললেন, এখন এই যুদ্ধ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয়, ভাঙা ভরসার বিরুদ্ধেও। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিটি গলি মহল্লায় জনশুনানি হবে। তিনি মোবাইল ইউনিট তৈরি করলেন, যা রিকশায় চলত। নাম দেওয়া হলো বলো, ভয় পেও না। 1 মাসে 342টি সাক্ষ্য, 119টি নাম এবং 19টি নতুন মামলা সামনে এলো। কিন্তু মামলা বাড়ার সঙ্গে সঙ্গে সিস্টেমের আসল শক্তি ভয় দেখাতে শুরু করলো। নাবিলার উপর চাপ আসতে লাগলো। মন্ত্রী থেকে দিল্লি পর্যন্ত ফোন আসতে লাগলো, বড্ড বাড়াবাড়ি হয়েছে, এখন নিজের সীমার মধ্যে থাকুন ডিএম ম্যাডাম। কিন্তু নাবিলা বললেন, সীমা সেখানেই যেখানে অন্যায় শুরু হয়। তার অফিসের বাইরে হুমকির পোস্টার লাগানো হলো। রাতে বাইকে করে এসে ছেলেরা পাথর ছুড়ল, কিন্তু নাবিলা হার মানলেন না। তিনি শহরের সব স্কুলে একটি উদ্যোগ শুরু করলেন, ইমানদারি সপ্তাহ। বাচ্চারা তাদের বাবা মায়ের কাছ থেকে দুর্নীতির গল্প নিয়ে আসতো এবং খোলাখুলি আলোচনা করত। একদিন একটা ছেলে বলল, আমার বাবা বলেন ঘুষ দেওয়াও একটি বাধ্যবাধকতা। নাবিলা উত্তর দিলেন, কিন্তু বাধ্যবাধকতাকে অভ্যেস বানিয়ে ফেলো না, কারণ একদিন সেই অভ্যেস তোমার সাহস খেয়ে ফেলবে। এখন পুরো শহর বদলে গিয়েছিল। ভয়ের জায়গায় আলোচনা ছিল, মানুষ খোলাখুলি কথা বলছিল। কিন্তু তখনই একটি গুমনাম চিঠি এলো। আপনি ছোটখাটো লোকদের ধরেছেন, আসল রাজা এখনো সিংহাসনে বসে আছে। তার নাম কেউ জানে না, তাকে শুধু K9 বলে ডাকা হয়। নাবিলার হুশ উড়ে গেল। তিনি মাসুমকে ডাকলেন, যিনি তখন সুস্থ হয়ে উঠেছিলেন। তোমাকে K9-এর পিছনে যেতে হবে, তিনি বললেন। মাসুম বলল, ম্যাডাম, এখন জীবনের বাজি লাগাতে হবে। নাবিলা তার চোখের দিকে তাকিয়ে বললেন, তাহলে লাগাও, কারণ এই শহর আর চুপ থাকবে না। সকালের প্রথম আলোয়ও নাবিলার ঘুম ভাঙত না, কারণ এখন প্রশ্ন কেবল শহরের নয়, সিস্টেমের। K9-এর নাম তার মনে গুঞ্জরিত হতো। সে কি একজন মানুষ, একটি কোড, নাকি একটি সংগঠন? মাসুল, যিনি তখন সুস্থ হয়ে উঠেছিলেন, সেই একই প্রশ্ন করলেন, ম্যাডাম, K9-এর আসল পরিচয় বের করতে হবে, কিন্তু এর জন্য আমাদের সিস্টেমের আরও গভীরে যেতে হবে। নাবিলা বললেন, K9-কে ধরতে হবে, কিন্তু কোনো ভুল না করে। পরবর্তী পদক্ষেপই শেষ পদক্ষেপ হতে পারে। তিনি একটা কোর টিম তৈরি করলেন, মাত্র 5 জন, মাসুম, সুরেশ, 2 জন বিশ্বস্ত সাংবাদিক এবং একজন সাইবার বিশেষজ্ঞ। মাসুম মাঠে কাজ করল, সাংবাদিকরা ক্ষমতাশালী লোকদের প্রোফাইল খুঁজলেন, সাইবার বিশেষজ্ঞ ডিজিটাল ট্র্যাক ধরলেন, আর নাবিলা ছিলেন কেন্দ্রে। সাইবার বিশেষজ্ঞ কিছু ইমেল এবং ইনক্রিপ্টেড মেসেজ ট্রেস করলেন। একটি নাম বারবার উঠে আসছিল, শক্তি ফাউন্ডেশন। এই নাম শহরে একটি এনজিও হিসেবে পরিচিত ছিল, কিন্তু আসলে এটি ছিল একটা মুখোশ। সুরেশকে ফাউন্ডেশনের স্টাফ হিসেবে পাঠানো হলো।
সেখানে তিনি দেখলেন ফর্মাল পোশাক পরা লোকেরা কম্পিউটার স্ক্রিনে কেবল রিপোর্ট নয়, ব্ল্যাকমেলের তালিকা চালাচ্ছিল। কোন অফিসারকে কত টাকা দেওয়া হয়েছে, কোন ভিডিও কখন রিলিজ করতে হবে, কাকে ভয় দেখাতে হবে, সব লেখা ছিল। মাসুম এবং সুরেশ মিলে ফাউন্ডেশনের ট্রাস্টিদের তদন্ত করলেন। এটি নাম উঠে এলো করণ শেখাওয়াত, শহরের এক ধনী ব্যবসায়ী যিনি সব সময় আড়ালে থাকতেন। কিন্তু কল রেকর্ড বের করা হলে দেখা গেল রঘুনাথ এবং এসপি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিল। নাবিলা বললেন, তাহলে K9 সেই করণ শেখাওয়াত। কিন্তু এটি প্রমাণ করা সহজ ছিল না, তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ ছিল না। তাই নাবিলা পরিকল্পনা করলেন করণকে তার নিজের খেলায় ফাঁসানোর। সাংবাদিকরা একটা মিথ্যা রিপোর্ট ছড়ালো। ডিএমের কাছে এমন প্রমাণ আছে যা শহরের সবচেয়ে বড় নামকে জেলে পাঠাতে পারে। এক সপ্তাহের মধ্যে করণের লোকদের অস্থিরতা প্রকাশ পেতে শুরু করল। ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হলো, কিছু কর্মীকে বাইরে পাঠানো হলো, কেউ কেউ শহর ছেড়ে চলে গেল, কিন্তু করণ থেকে গেল। নাবিলা জানতেন ঝড়ের আগে এমনই শান্তি থাকে। তিনি সুরেশকে বললেন, করণকে ধাক্কা দাও, এখন সময় এসেছে শেরকে তার গুহা থেকে বের করার। সুরেশ ফাউন্ডেশনের ডেটার একটি অংশ ফাঁস করে দিল, যেখানে দেখা গেল কিভাবে টাকার বিনিময়ে মামলা বন্ধ হয়েছে, অফিসার বদল করা হয়েছে এবং কিছু লোককে ভয় দেখিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। মিডিয়ায় তুমুল হইচই শুরু হলো। রাতারাতি শিরোনাম হলো করণ শেখাওয়াতের ফাউন্ডেশন শহরের ব্ল্যাকমেলিং সেন্টার। করণকে এবার সামনে আসতে হলো। একটি সাক্ষাৎকারে তিনি বললেন, এসব একটি ষড়যন্ত্র, আমি তো সমাজসেবা করি। নাবিলা কোনো উত্তর দিলেন না। তিনি পরদিন একটি অডিও রিলিজ করলেন, যেখানে করণ রঘুনাথকে বলছিল, যদি ডিএম মুখ খোলে তাহলে শুধু তুমি নয়, আমিও ডুবে যাব। এখন সন্দেহ নয়, সত্য সবার সামনে ছিল। করণের গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি হলো, কিন্তু পুলিশ যখন পৌঁছল, করণ গায়েব, বাড়ি খালি, ফোন বন্ধ, ফাউন্ডেশন স্থবির। শহরে আবার ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল। যদি সে পালিয়ে যায় তাহলে সব বৃথা যাবে। কিন্তু নাবিলা বললেন, সে পালায়নি, আমরা তাকে বের করে আনছি। তিনি সীমান্ত নিরাপত্তা এজেন্সিগুলোকে সতর্ক করলেন। পাসপোর্ট ব্লক করা হলো। তারপর এক সকালে খবর এলো করণ শেখাওয়াত নেপাল সীমান্তের কাছে ধরা পড়েছে। তাকে হেলিকপ্টারে করে শহরে আনা হলো। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখল যে মুখ বছরের পর বছর পর্দার পিছনে থেকে শহর চালাচ্ছিল, সে এখন হাতকড়ায়। নাবিলা মিডিয়াকে কোনো বিবৃতি দিলেন না। তিনি শুধু একটা বাক্য বললেন, এখন শহরের আসল স্বাধীনতা শুরু হচ্ছে। করণ শেখাওয়াতের গ্রেফতারের পর শহরে উৎসবের মতো পরিবেশ তৈরি হলো। প্রথমবার মানুষের মনে হলো সিস্টেম তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে নয়। ডিএম নাবিলা পরদিন একটি উন্মুক্ত সম্মেলন ডাকলেন। যারা কণ্ঠ তুলেছিলেন তাদের সবাইকে ডাকা হলো। সুরেশ, মাসুম, চায়ের দোকানের বাবা, সেই 13 বছরের মেয়ের মা, সবাই উপস্থিত ছিল। নাবিলা মাইক তুলে বললেন, আপনারা যা করেছেন তা কেবল সাক্ষ্য দেওয়া নয়, এটি ছিল এই শহরের আত্মাকে ফিরিয়ে আনার লড়াই। এই জয় আমার নয়, আমাদের সবার। তালির শব্দে পুরো মাঠ ভরে উঠল। কিন্তু নাবিলা জানতেন এখনও কাজ বাকি। তিনি পরবর্তী 6 মাসে দোকানদারদের জন্য একটি নতুন নিরাপত্তা প্রকোষ্ঠ তৈরি করলেন। অবৈধ টাকা আদায় মনিটরিংয়ের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করলেন। পুলিশ বিভাগে 23 জন অফিসারের বদলি করা হলো। দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। সুরেশকে পৌরসভায় চাকরি দেওয়া হলো এবং তার মায়ের চিকিৎসার জন্য সরকার বিশেষ তহবিল পাশ করল। মাসুম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন এবং তিনি এখন ডিএম অফিসের প্রধান গোয়েন্দা অফিসার। নাবিলা শহরের প্রতিটি স্কুলে একটি প্রোগ্রাম শুরু করলেন, সত্যের গল্প, যেখানে বাচ্চারা তাদের চারপাশের সত্য বুঝবে এবং পরিবর্তনের অংশ হবে। কিন্তু এক সন্ধ্যায় নাবিলা ডায়েরি লিখছিলেন, তখন তার ফোন বাজল। কল ছিল ইন্টারনাল ইন্টেলিজেন্স ব্যুরো থেকে। কণ্ঠস্বর এলো, ম্যাডাম, করণ একটি নাম বলেছে, একজন যিনি দেশের 4টি শহরে এমন নেটওয়ার্ক চালাচ্ছেন, আর তিনি এখনও স্বাধীন। নাবিলা ডায়েরি বন্ধ করলেন। নাম, কোড নেম U42। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে এই লড়াই এখন 4টি শহরের হবে। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। শহর ঘুমিয়েছিল, কিন্তু তিনি জানতেন এই ঘুম স্থায়ী নয়। যতক্ষণ সিস্টেমে বিষ আছে ততক্ষণ ঘুম উপযুক্ত নয়। নাবিলা তার দলকে ডাকলেন। টেবিলে একটি নতুন মানচিত্র বেছানো হলো। 4টি শহর লাল দাগে চিহ্নিত করা হলো। মাসুম বলল, ম্যাডাম আবার ছদ্মবেশ নেবেন? নাবিলা হাসলেন।